নমস্কার, খবরের ডায়েরির আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের পর্বে থাকছে প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি, শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরে আধুনিক ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন থেকে শুরু করে বিশ্বকাপ ফুটবল ঘিরে রাজ্যের ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস সহ নানান খবর। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা 4399 দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির করেছেন তিনি, যার ফলে খুশি দেশের অগণিত মানুষ। মোদী সরকারের 12 বছর পূর্তিতে রাজ্য জুড়ে বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হয়েছে পূজা অর্চনার আয়োজন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই দেশের সর্বোত্তম সময় যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং যেভাবে দেশের অগণিত মানুষের স্বার্থে একদম অন্তিম পর্যায়ে মানুষ থেকে শুরু করে দেশের সমস্ত অংশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিগত 12 বছর যাবৎ যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভারতবর্ষের প্রত্যেকটি অংশের মানুষের জন্য কাজ করছে, উনি যেন এভাবে আরও কাজ চালিয়ে যেতে পারেন তার জন্যে আমাদের ধার্মিক স্থানগুলো আছে, সেখানে প্রধানমন্ত্রীর নামে পুজো অর্চনা দেওয়া। আমরা সেজন্য অত্যন্ত গর্ববোধ করছি যে যেভাবে দেশ আজকে সামাজিক, অর্থনৈতিক, ধার্মিক সব দিক থেকে আজকে আমরা সবাই সুরক্ষিত। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক নাগারে 12 বর্ষ এবং 4399 দিন আজকে কন্টিনিউয়াসলি কমপ্লিট করেছে। অতীতে কোনো প্রধানমন্ত্রী এত স্বচ্ছতার সাথে, এত অভূতপূর্ব যে সাফল্যের নজির রেখেছেন। সারা দেশে আজকে সাধারণ জনগণের তরফ থেকে, বিজেপির কার্যকর্তাদের তরফ থেকে প্রত্যেকে আমরা তার মঙ্গল কামনা, তার সুস্বাস্থ্য কামনা, আগামী দিনে তিনি যাতে দেশকে বছরের পর বছর আরও নেতৃত্ব দিতে পারেন, আমাদের দেশকে বিশ্বগুরু তৈরি করতে, 2047-এর মধ্যে বিকশিত ভারত তৈরি করতে উনি যেন বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারেন। আমাদের নরেন্দ্র মোদীজি যাতে দীর্ঘায়ু হন, সুস্বাস্থ্য থাকেন এবং আমাদের ভারতবর্ষ যাতে এগিয়ে যায়, আমরা সবাই যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারি। দেশের নেতৃত্বের এই ধারাবাহিকতার প্রতিফলন দেখা যাচ্ছে অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নেও। সীমান্ত ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের 15টি আন্তর্জাতিক স্থলবন্দরে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা এলপিএমএস এর উদ্বোধন করেছেন,
যার মধ্যে রয়েছে সোনামুড়ার শ্রীমন্তপুর সুসংহত আন্তর্জাতিক স্থলবন্দরও। একই সঙ্গে বিএসএফ কর্মীদের জন্য নবনির্মিত আবাসন সুবিধারও সূচনা রয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সোনামুড়ার শ্রীমন্তপুর স্থলবন্দর সহ দেশের মোট 15টি স্থলবন্দরে উদ্বোধন হয়েছে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং সোনামুড়ায় তার সাথে সাথে আবাসন কমপ্লেক্সেরও সূচনা হয়েছে আজ। এই বিষয়ে আরও বিস্তারিত তা জেনে নেওয়ার চেষ্টা করব। শ্রীমন্তপুর আইসিপির ইনচার্জ রয়েছেন প্রদীপ সাহা, ওনার কাছ থেকে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের 15টা ল্যান্ডপোর্টের সাথে শ্রীমন্তপুরেও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমাদের লজিস্টিক সিস্টেম এবং যে যাতায়াতের সুবিধার জন্যে 100% সুবিধাযুক্ত সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমাদের ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম আজ থেকে চালু হলো। ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের থাকবে সম্পূর্ণ মডার্নাইজড ডিজিটাল প্ল্যাটফর্ম, সাথে থাকছে ট্রান্সপারেন্ট সিস্টেম এবং লজিস্টিক সিস্টেমে গাড়ি বাংলাদেশের আমাদের ফরেন ট্রাক এবং ইন্ডিয়ান ট্রাকের এক্সপোর্ট ইম্পোর্টের সিস্টেমে সম্পূর্ণ সিস্টেম পদ্ধতিতে আমাদের আজকে থেকে চালু হলো। এতে করে আমাদের সময় যেরকম কম সময়ে আমরা অধিক পরিমাণে যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধা এবং গাড়ি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে সম্পূর্ণ ফেসিলিটিস আমরা আজ থেকে পেয়ে যাচ্ছি। আমাদের ল্যান্ডপোর্ট শ্রীমন্তপুরে বিএসএফ জওয়ানদের জন্যে একটা নতুন আবাসন প্রকল্প আজ আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন হচ্ছে। অন্যদিকে উন্নয়নের মূল স্রোতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। লোকভবনে বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর মধ্যে হাঁস ও মুরগির ছানা বিতরণ করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, সঠিকভাবে হাঁস ও মুরগি পালন গ্রামীণ পরিবারের আর্থিক স্বনির্ভরতার অন্যতম পথ হতে পারে। इस काउंसिल मीटिंग में भी पहली बार यही बोला है कि इसको एडवांटेज लेना है कलेक्टर। अगर हैचरी के बारे में पहले मिशन का प्रॉब्लम था, बड़ा मिशन इधर का 7000 का ऐसा वेटरनरी कॉलेज में है, मगर छोटा मिशन पहले नहीं मिला था। अभी छोटा मिशन मिलने के बाद इसको एडवांटेज लेना है और त्रिपुरा जरूर आगे एक डक यील्डिंग स्टेट होगा, ये मेरा विश्वास। গ্রামীণ উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল করে তুলতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহাড় থেকে সমতল, প্রত্যন্ত এলাকা থেকে শহর সর্বত্রই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আশাকর্মীরা। তাদের কাজের গতি আরও বাড়াতে ধলাই জেলার 10 জন আশা ফ্যাসিলিটিদের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারি চালিত ই-সাইকেল। স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে ক্রমাগত কাজ করে চলেছে বর্তমান সরকার। বাড়ানো হচ্ছে প্রযুক্তি নির্ভর উদ্যোগও। এরই অঙ্গ হিসেবে অ্যাসপিরেশনাল জেলা ধলাইয়ের মোট 74 জন আশা ফ্যাসিলিটেটরের মধ্য থেকে বাছাই করে 10 জনকে প্রদান করা হয়েছে ই-সাইকেল। এর ফলে এই আশা ফ্যাসিলিটেটরদের কাজের গতি এখন আরও বেড়েছে বলে জানান জেলা নোডাল অফিসার ডাক্তার সুধীর দেববর্মা। তিনি জানান, ফ্যাসিলিটেটরদের প্রধান কাজ হল মাঠ পর্যায়ে আশা কর্মীদের কাজ তদারকি করা, নতুন ও দুর্বল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়নে সহায়তা করা। আশা দিদিমণিরা প্রত্যেকটা জিপিবিসিতে আছে
কিন্তু আমাদের আশা ফ্যাসিলিটেটর দিদিমণিরা প্রত্যেক জিপিবিসিতে নেই, যার জন্য ওনাদের এরিয়াটা একটু বড় থাকে, 3-4টা জিপিবিসি থাকে। তো একই সময় প্রোগ্রাম দেখতে গেলে এদের মোবিলিটির জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, যার জন্য ওনারা এই সাইকেল পাওয়াতে ওনারা খুবই উপকৃত হয়েছেন। এই ই-সাইকেল ব্যবহারের ফলে আশা ফেসিলিটেটররা এখন কম সময়ে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে কাজ সম্পন্ন করতে পারছেন। দুর্গম এলাকায় যাতায়াত এখন সহজ ও দ্রুত হয়েছে বলে জানান সাইকেল প্রাপক ফেসিলিটেটররা। কিছু কিছু এরিয়া আছে যা আমি এই আগে আমার ভিজিট করতে কষ্ট হইতো, এখন আমি এই সাইকেলটা পাওয়ার পর আমার খুবই সুবিধা হয়েছে। আমি যে জায়গায় আমার যাইতে আগে কষ্ট হইতো, আমার এখন খুবই সুবিধা হয়েছে, আমি অনায়াসে এই জায়গাটাতে যাইতে পারতাছি। আগে যতটা কাজ মানে অনেক সময় গাড়ি লেগে যেতে পারছে না, কাজ অনেকটা কম করতে পারছি। এখন সাইকেলটা পাইছি, এখন মানে আগের থেকে আরো বেশি কাজ করতে পারবো। শুধু আশাকর্মী নন, এই উদ্যোগের সুফল এখন সাধারণ মানুষও পাচ্ছেন বলে জানান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। আমরা আশা ভালোই আছে, সবসময় আমরা গাইড দেই, আমরা প্রবলেম হলে আসে আমরা দেখে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার সরকারের লক্ষ্যমাত্রা পূরণে এই ই-সাইকেল প্রদান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা বলাই যায়। স্বাস্থ্য ও উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও এসেছে রাজ্যের জন্য এক গর্বের খবর। নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টারের সদস্য পদে মনোনীত হয়েছেন শিল্পী পাঞ্চালী দেববর্মা। উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে এই দায়িত্বকে সম্মানের বলে উল্লেখ করেছেন তিনি। ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরা, তবে এই ত্রিপুরার সাংস্কৃতিক আঙিনায় কিন্তু বারংবার নজর কেড়েছে বিশ্বের দরবারে। এবারে এই ত্রিপুরার সাংস্কৃতিক আঙিনায় একটি নতুন পালক যোগ হলো। রাজ্য থেকে কিন্তু নিযুক্তি পেলেন নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টারে পাঞ্চালী দেববর্মা। আমাদের সঙ্গে উনি ইতিমধ্যেই রয়েছেন, আমরা কথা বলবো ওনার সঙ্গে। আগামী দিনের কি ভাবনা রয়েছে, কি অনুভূতি রয়েছে, সেটা জানবো সবটাই। প্রথমে আপনাকে স্বাগত দূরদর্শন ত্রিপুরার পর্দায়। নমস্কার সকলকে। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানবো, যে নতুন নিযুক্তি পেলেন, একটি খুব গুরুত্বপূর্ণ পদে আপনি নিযুক্ত পেলেন। ত্রিপুরায় সাংস্কৃতিক আঙিনায় আপনি বহু বছর ধরে জড়িত রয়েছেন, বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের যে ঐতিহ্য, যে ট্রেডিশন, যে সংস্কৃতি, সেটা তুলে ধরেছেন। এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? আমি সর্বপ্রথম ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাবো, আর বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং আমাদের মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তার সঙ্গে আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত শিল্পী এবং সাহিত্যিকগণকে আমি ধন্যবাদ জানাবো। কারণ কেন, ওদেরকে ছাড়া আমি আজকে এই সাফল্যের জায়গা পুষতে পারতাম না। তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমার খুম্পুই কালচার একাডেমির প্রত্যেকটা সদস্যকে, ওদেরকে নিয়েই আমার এই পথ চলা। আমি আজকে আবেগ ভাব হয়ে গেছে, আমি খুবই আনন্দিত, কেন আমার ত্রিপুরার কালচারকে আমি বাইরে তুলে ধরতে পারবো। আমি চাইবো বিশ্বের দরবারে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এটা যেন আরও সুন্দরভাবে ভেসে ওঠে, আরও সুন্দরভাবে যেন সবাই চিনতে পারে, জানতে পারেন। ত্রিপুরা বহিরাজ্যে যেন প্রত্যেকটা মঞ্চে যেন আমাদের ত্রিপুরার জয়গান হয়, আমাদের ত্রিপুরার যে ট্রেডিশন আছে বা ত্রিপুরার সংস্কৃতি আছে, ওইটাকে সবার সঙ্গে পরিচিতি করার আমাদের প্রত্যেকের দায়িত্ব। সংস্কৃতির এই ধারাবাহিকতা ধরে রেখেই উত্তর ত্রিপুরার কুর্তিতে অনুষ্ঠিত হলো প্রায় 50 বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলা ও ঐতিহ্যের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যেই আয়োজিত হয় এই প্রতিযোগিতা। দিনভর উৎসব মুখর পরিবেশে 7টি রাউন্ডে চলে প্রতিদ্বন্দ্বিতা।
দাঁড়িয়ে আছি ত্রিপুরা অসম সীমান্ত এবং বাংলাদেশ লাগোয়া কুর্তি হাওর এলাকায়। প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে এখানে ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা। যে ঐতিহ্যবাহী নৌকাবাস বা লুপ্তপ্রায় নৌকাবাসটাকে পুনরায় এলাকার মধ্যে যাতে প্রতিযোগিতা হয় তার ব্যবস্থা করার জন্য। রাজ্যের নানা প্রান্তের এই ধরনের খবর আরও বিস্তৃতভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিয়েছে ডিডি ত্রিপুরা। আগামী 17 জুন থেকে দূরদর্শন সংবাদ ত্রিপুরার সংবাদ সম্প্রচারের সময়সীমা 30 মিনিট থেকে বাড়িয়ে করা হচ্ছে 1 ঘন্টা। নতুন সময়সূচি অনুযায়ী প্রতিদিন রাত 7টা থেকে 7:30 পর্যন্ত বাংলা সংবাদ এবং 7:30 থেকে রাত 8টা পর্যন্ত সম্প্রচারিত হবে ককবরক সংবাদ। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার আগরতলার ইন্দ্রনগরের মহিলা আইটিআই এ এক মেগা চাকরি মেলার আয়োজন করা হয়। এতে 16টি বিভিন্ন সংস্থার 1800 পদের জন্য ইন্টারভিউ গ্রহণ করা হয়েছে। আগামী দিনে রাজ্যের সবকটি জেলায় এই ধরনের জব ফেয়ার অনুষ্ঠিত হবে। हम एक प्लेसमेंट ड्राइव कर रहे हैं। इसमें मोर देन 16 एम्प्लॉयर्स फ्रॉम विद इन त्रिपुरा और आउटसाइड त्रिपुरा से पार्टिसिपेट कर रहे हैं। ये हमारा त्रिपुरा लोगों का बच्चों मोर देन 1300 कैंडिडेट्स ने रजिस्ट्रेशन किया ये प्लेसमेंट ड्राइव के लिए। एंड आज मोर देन 1800 जॉब रोल डिफरेंट जॉब रोल वैकेंसीज़ के लिए इंटरव्यू चल रहा है। ये पहला प्लेसमेंट ड्राइव हम डिपार्टमेंट का तरफ से अभी अगरतला में कर रहे हैं। इसके बाद उदयपुर, बेलोनिया, धर्मनगर, कुमारगढ़ सारे डिस्ट्रिक्ट्स में एक एक प्लेसमेंट ड्राइव ITIs में हम करेंगे। करने के बाद 3 हफ्ते के बाद एक बड़ा प्रोग्राम अगरतला में हम करेंगे। इसमें हमारा प्लान ये है कि हम एक मौका देंगे सारे बच्चों लोगों को, कौन कौन बाहर जाना चाहते हैं और अंदर काम करना चाहते हैं। एक प्लेसमेंट ड्राइव का तरफ से वो हम फैसिलिटेट करेंगे। वो उसके बाद वो उनका डिसीजन है, वो बाहर जाना चाहते हैं और काम करना चाहते हैं। बट हमारा तरफ से हम ये फैसिलिटेट कर देंगे विद इन 1 or 2 days मोस्ट ऑफ द आज और कल परसों का पहले हम कंफर्मेशन बच्चों लोगों को मिल जाएगा वो नौकरी कंफर्मेशन है या नहीं। थैंक यू। এবার আসা যাক খেলাধুলার দুনিয়ার সবচেয়ে বড় আসরের খবরে। শুরু হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফুটবলের এই মহারণ ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই রাজ্যের ফুটবল প্রেমীদের মধ্যেও। প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে নানা প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। আগামীকাল থেকে শুরু হচ্ছে 23তম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। যৌথভাবে এই আসরের আয়োজক মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র। এবার টুর্নামেন্টে বিশ্বের 48টি দেশ অংশগ্রহণ করছে এবং বিভিন্ন পর্যায়ে মোট ম্যাচ হবে 104টি। ফুটবলের এই মহারণের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের ফুটবল প্রেমীরাও।
রাত জেগে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। পাশাপাশি নিজেদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেছেন। বিশ্বকাপ ফুটবল মানেই ফুটবল প্রেমীদের একটা মহা উৎসব। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহা উৎসব। এবার পৃথিবীর 48টি দেশ এই মহা উৎসবে যোগ দিচ্ছে। মেক্সিকো, কানাডা এবং ইউনাইটেড স্টেটস তারাই হলেন এবার আয়োজক দেশ। ফুটবলকে কেন্দ্র করে ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মধ্যে বাড়ছে একটা স্নায়ুর চাপও। ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্যও। আমরা কথা বলবো এবার ত্রিপুরার যারা ফুটবল প্রেমী আছেন কিভাবে দেখছেন এবারের এই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে। না, এবারে টুর্নামেন্টে তো টিমের সংখ্যা বেড়েছে, 48টা টিম পার্টিসিপেট করছে। তার মধ্যে যদি পারফরমেন্সের নিরিখে বিচার করা হয়, দেখা যাচ্ছে যেই সব টিমগুলো খেলবে তাদের ম্যাক্সিমাম প্লেয়ারই ইউরোপিয়ান স্টেজে খেলার অভিজ্ঞতা আছে। তো সুতরাং আমার মনে হয় এবার টুর্নামেন্ট টিমগুলোর মধ্যে ডিফারেন্স খুবই কম, 19-20 টিম। তাই প্রত্যেক টিম যে আগে যেটা ছিল যে আন্ডারডগ টিম, এবার কেউ আন্ডারডগ নেই, আর প্রত্যেক টিমের টাফ ফাইট হবে প্রত্যেকটা গ্রুপে। তো আমি বলবো যে এইবারে বিশ্বকাপটা একটা অন্য মাত্রায় এটা আমরা দেখতে পাবো, কেন 32টা টিম থেকে 48টা টিমের সংখ্যা অনেক বেড়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি ভালো ভালো টিমও মানে কোয়ালিফাই করতে পারেন, যেমন ইতালি এক্সাম্পল। তো এইবার ছোট ছোট দেশগুলো কিন্তু যে কোনো বড় টিমকে একদম বাজিমাত করে দিতে পারে, আটকে দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেমন দেখছি এবার রোনাল্ডো 41 ইয়ার্স, অন্যদিকে দেখছি আমরা 17-18 বছরের ছেলেরাও বিশ্বকাপ খেলছে। তো একদিকে মোস্ট সিনিয়র, অন্যদিকে মোস্ট জুনিয়র, সেই সমন্বয়ে মানে দারুণ ফুটবল ম্যাচ দর্শকরা উপভোগ করবে এবং আমরাও সেই আশায় আছি। আমাদের ছেলেরাও সেই অপেক্ষায় আছে। আমরা একটা ভালো সেই ফুটবল যুদ্ধ, বিশ্বযুদ্ধ যেটা ফুটবলের, সেটা আমরা দেখতে পাবো। আসলে বিশ্বকাপে কোন দেশ কীরকম পারফর্ম করবে সেটা ডিপেন্ড করে ওই দিনের খেলার উপরই। কারণ দেখা গেছে যে আগের সুনামের সাথে আমরা যেমন আগে যে টিমগুলোকে আমরা আগে থেকেই নিরিখে বলে দিতাম যে ওইগুলো কোয়ালিফাই করবে বা সেকেন্ড রাউন্ডে যাবে, প্রি কোয়ার্টার ফাইনালে খেলবে, এখন আর সেই আগে থেকে অনুমান করা খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে। কারণ যে কোনো দেশ তার লাস্ট যে ট্যাকটিক্সগুলো সেগুলোকে কখনো প্রকাশ করতে চায় না। অন্য দেশের খেলাগুলোকে হোমওয়ার্কের মাধ্যমে যেভাবে বের করে নিয়ে যায়, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দেশের প্লেয়ারগুলো যেভাবে ক্লাবের হয়ে যেভাবে খেলে, সেই পরিমাণ স্ট্রেসটা দেশের জন্য দিতে পারে না। কারণ তাদের মধ্যে একটা কম্বিনেশনের একটা বিরাট ফারাক হয়ে যায়। তো আশা করব এবার সব বাধা পেরিয়ে ভালো একটা খেলা উপহার দেবে বিশ্বকাপে বিভিন্ন দেশ। তো আমরা যারা ফুটবল প্রেমী তারা সবসময় একটা ভালো ম্যাচ দেখতে চাই। কোন দেশ বা কারা খেলছে, কোন প্লেয়ার খেলছে, সেদিকে আমাদের নজর থাকে না। আমাদের নজর থাকে একটা ভালো ফুটবল, কোন ধরনের ট্যাকটিক্সটা সফলতা পায় সেইগুলি বিশেষ করে প্রাধান্য দেওয়া হচ্ছে। রাত জেগে ফুটবলের এই মহারণ উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যের খুদে ফুটবল প্রেমীরাও। তারা তাদের প্রিয় তারকা নেইমার, রোনালদো, এমবাপে এবং মেসির খেলা দেখার জন্য যেমন উৎসুক, তেমনি নিজেদের পছন্দের দলকে বিশ্বকাপের শিরোপা জিততেও দেখতে চান তারা। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা রয়েছে রাজ্যের ক্রীড়াপ্রেমী অর্থাৎ ফুটবল প্রেমীদের মধ্যেও। আমরা এবার জেনে নেব এবার তাদের কোন দল ফেভারিট বা কোন প্লেয়ারকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, তাদের এই মতামতটা জেনে নেব। ব্রাজিল, পর্তুগাল, স্পেন। কোন প্লেয়ার ফেভারিট কোন প্লেয়ার? এমবাপে, মেসি, রোনালদো? গোলকিপার স্পেনের। কোন টিমকে মানে এবার চ্যাম্পিয়ন হবে বলে মনে করছেন? ব্রাজিল, ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিল। মানে প্লেয়ার তোমার ফেভারিট? নেইমার, মেসি, আর্জেন্টিনা, মেসি, স্পেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পর্তুগাল, রোনালদো, পর্তুগাল, রোনালদো। গত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত কোন দলের হাতে ওঠে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী। ফুটবলের বিশ্বমঞ্চের উত্তেজনা থেকে শুরু করে রাজ্যের উন্নয়ন, সংস্কৃতি, স্বাস্থ্য, গ্রামীণ অর্থনীতি ও সীমান্ত নিরাপত্তার নানা খবরে সাজানো ছিল আজকের খবরের ডায়েরি। আজকের মতো এখানেই শেষ করছি।
আবারও নতুন কিছু খবর নিয়ে হাজির হব আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।